নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মৃত রোগীকে জীবিত দেখিয়ে টাকা আদায়, আগরতলার হাসপাতালে তীব্র উত্তেজনা। ঝুলন্ত অবস্থায় বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার কাতিরাইলে, পরিবারের দাবি পাওনাদারের চাপে আত্মহত্যা। এক্সপো আয়োজনে অনুমতির জট খুলতে চলছে, সাংসদ পরিমল শুক্লবৈদ্যর মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে হতে চলেছে এই মেলা। সভা বানচাল শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার, সভা ত্যাগ করলেন কমিটির 22 সদস্য। এবার সংবাদ বিস্তারিত। চিকিৎসায় গাফিলতি, অনিয়ম এবং রোগীর মৃত্যুকে ঘিরে ফের চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে আগরতলার ILS হাসপাতাল। পরিবারের বিস্ফোরক অভিযোগ, আগেই মৃত্যু হওয়া রোগীকে জীবিত দেখিয়ে চিকিৎসা চলছে বলে অভিনয় করে অর্থ আদায় করছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর জেলার পেঁচারতলী এলাকার বাসিন্দা 40 বছর বয়সী অনামিকা মল্লিক সরকারকে রবিবার সকালে হার্টের জটিল সমস্যা নিয়ে ILS হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মাত্র 4 ঘন্টার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে 45,000 টাকা নিয়েছে। টাকা জমা দেওয়ার পর পরিবার রোগীর কাছে যেতে চাইলে নার্সদের অসহ্যজনমূলক আচরণ এবং সরাসরি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। বাধা উপেক্ষা করে যখন পরিবারের সদস্যরা জোর করে ওয়ার্ডে প্রবেশ করেন, তখন এই ঘটনার ভয়াবহ সত্য সামনে আসে। অনামিকা মল্লিক সরকার ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, অথচ সেই সময়েও মনিটর ও বিভিন্ন যন্ত্রপাতি চালিয়ে চিকিৎসক ও নার্সরা চিকিৎসা চলছে বলে ভান করছিলেন। পরিবারের অভিযোগ, অর্থ আদায় এবং মৃত্যুর তথ্য গোপন করতেই এই প্রতারণামূলক নাটক মঞ্চস্থ করা হয়। ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার পরিবার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। তবে এত গুরুতর অভিযোগের পরও ILS হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। রোগী আনার পর রোগী মৃত, রোগী দেখতে লাগছে রোগী মৃত, কিন্তু ILS হসপিটাল ক্লেম করছে রোগী এখনও জীবিত আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে। একজন মৃত রোগীকে ওরা এক্সরে করছেন, একের পর এক ট্রিটমেন্ট করছেন। 2 ঘন্টার ব্যবধানে ওরা 45,000 টাকা বিল করে দিয়েছে, ঠিক আছে। তো যদি রুগীটা মৃতই হতো, আমরাও যে কিছুক্ষণ পর আমাদেরকে বলছে যে সিগনেচার করতে ডাকছে, তখন গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে, উনি মারা গেছেন। তো আমরা কিছু 2-1বার যাওয়ার পর একটা ডাউট হলো, আমাদেরকে সামনে যেতে দিচ্ছিল না, কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে। কেন আছেন এইভাবে আমাদের চিৎকার করে থ্রেট দিচ্ছে। তো আমরা কী করব, আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল, ওরা দেখে বলছে না রুগী তো মৃত। ওনার হাত পা দেখে বোঝা যাচ্ছে যে, চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত, এবং ওনার জিহ্বাটা পর্যন্ত বের করে দিয়েছে, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা কী করলাম, যে আমরা বললাম যে না, আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব, পেশেন্টকে নিয়ে আমরা ILS থেকে আপনি জীবিতে স্থানান্তরিত করি। কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস রেশিও সব 120 করে আছে, সব নর্মালি আছে। আমাদেরকে ক্লেম করছেন যে আমরা রুগীকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু আসলটা হচ্ছে যে রুগী 9টার সময় আমরা ভর্তি করেছি, ঠিক আমাদের যেটা ডাউট 10:30টার দিকে রুগী মারা গেছে। মানে ধরতে গেলে ILS হসপিটাল একটা মানে ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। এখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানে কী থাকবে আপনার বার্তা? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা যে উনি এটা সুষ্ঠু বিচার করুক, এবং ILS হসপিটাল কর্তৃপক্ষকে এটা একটা নোটিশ প্রেরণ করা দরকার যে রুগী মারা যাওয়ার পরেও কীভাবে ট্রিটমেন্ট হয়, একবার একটু এই জিনিসটা ভালো করে খতিয়ে দেখে। কারণ মৃত রুগী কিন্তু আর ট্রিটমেন্ট করা যায় না, ওরা তো মৃত রুগীকেও ট্রিটমেন্ট করছে, মৃত রুগীকেও সবার সামনে বুক ফুলিয়ে পাম্প করে দেখাচ্ছে যে পেশেন্ট এখনও জীবিত। যে আমরা রুগীকে বাইরে নিয়ে আসলাম, এখন ওরা কোনো ডক্টর আসছে না যে পেশেন্টটাকে দেখতে, কোনো ডক্টর আসে না। যখন আমরা রুগীকে নিয়ে ভেতরে ঢুকলাম, তখন ডক্টরের অভাব ছিল না, নার্সের অভাব ছিল না। যেই রুগীটা মারা গেছে, এখন আর সামনে কেউ নেই। আপনারা তো ডেথ সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবার মৃতদেহটি নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওরা কেউ আসছে না, ডেথ সার্টিফিকেট ওরা না মনে তো হচ্ছে না, ওরা ডক্টর কেউ নেই। শুধু এখানে তুমি
সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে রেখেছে প্রচুর পরিমাণে। মানে আপনার কাছ থেকে কি মানে মোটা অঙ্কের কোনো অর্থ চেয়েছে আইএলএস হসপিটাল? না, আমাদেরকে যা বিল চেয়েছে যা মাত্রই আমরা সাথে সাথে পরিশোধ করে দিয়েছি। আমাদের তো তখন আমরা প্যানিক ছিলাম যে আমাদের পেশেন্ট বাঁচতে হবে, কিন্তু এইটা নিয়ে যে ওরা এইভাবে ব্যবহার করবে এই টাকাটাকে, তো আমরা ভাবতে পারিনি। পেশেন্ট তো 10:30টার সময় নাগাদই মারা গেছে। মানে যে পেশেন্ট মারা গিয়েছে ওনার নাম, ওনার বয়স আর ওনার অ্যাড্রেস কোন জায়গাতে? যিনি মারা গেছেন ওনার নাম অনামিকা মল্লিক সরকার, বাড়ি পেশারতল। স্বামীর নাম অমল সরকার, পেশাগত স্বামীর পেশা LIC এজেন্ট, এবং ওনার বয়স 40। আপনার পরিচয়টা? আমি আমার পিসতো ভাইয়ের ওয়াইফ আর কি। এমনিতে কি সমস্যা হয়েছিল? ওনার একটা কার্ডিও অ্যাটাক হয়েছে আর কি, MI কার্ডিও অ্যাটাক হয়েছিল। ওনার নাকি একটা আর্টারি ব্লাস্ট হয়ে গেছে, তাতে ইন্টারনাল ব্লিডিং প্রচুর পরিমাণ হয়েছে, তাতে উনি মারা গেছেন আর কি। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। রবিবার রাতে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কাঠিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের মৃতদেহ। এদিন রাত আনুমানিক 10টা নাগাদ বাড়িতে আসেন সত্যজিতের বড় ভাই বিষ্ণু দাস। বাড়িতে এসে দেখতে পান ভিতর থেকে বন্ধ রয়েছে ঘরের দরজা। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে দেওয়ালের ফাঁক দিয়ে দেখতে পান ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে ছোট ভাই সত্যজিৎ। এই দৃশ্য দেখে আতঙ্কে উঠে চিৎকার করলে জড়ো হন গ্রামের লোকজন। খবর দেওয়া হয় কাঠিগড়া থানায়। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন কাঠিগড়া থানার OC নীলকমল বড়ুয়া ও সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে সত্যজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে মৃত যুবকের পরিবারের দাবি, পাওনাদারের মাত্রাতিরিক্ত চাপের ফলে আত্মহননের পথ বেছে নিয়েছে সত্যজিৎ দাস। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা অত্যন্ত মর্মাহত। কিছু সময় আগে আমরা আজকে এখানে অনুষ্ঠান চলছে, বিবাহ অনুষ্ঠান, সবই ছিলাম, কিন্তু হঠাৎ একটা খুব স্যাড মেসেজ এলো যে আমাদের এক ছোটো ভাই, আমাদের মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি, হঠাৎ আকস্মিক একটা দুর্ঘটনা, আত্মহত্যা। তো আমরা সবাই এই ব্যাপারে মর্মাহত। অত্যন্ত ভালো ছেলে ছিল সত্যজিৎ, মন ভালো ছিল, ও সব সময় সমাজ নিয়ে চিন্তাধারা করত, মানুষের মঙ্গল কামনা করত, কিভাবে ভালো হবে, কিভাবে নিজে উপকৃত হবে এবং সমাজকে উপকৃত করবে, এই চিন্তাধারা নিয়ে চলতো। মানে আজকে আমরা একটা বিরাট শূন্যতা ফিল করছি, বিশেষ করে যুব সমাজের মধ্যে একটা বিরাট একটা শূন্যতা ফিল হচ্ছে, এবং এই শূন্যতাটা পূরণ করা বড় কষ্টদায়ক। এ ধরনের আত্মহত্যা মানে আমরা মেনে নিতে পারছি না। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন বিষয়টা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন দেখবে কি করার, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে। অত্যন্ত দুঃখের সহিত বলার ভাষা নেই আমাদের কাছে। আমাদের সবার প্রিয়, আমাদের ছোট ভাই, তরুণ তর্কী নেতা, ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সত্যজিৎ দাস। রাত্রে আমি এক বিবাহতে ছিলাম। আমি রাতে 10:30টার সময় খবর পেয়েছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন এবং আমাদের সার্কেল অফিসার, কাঠিগড়া থানার OCরাও আসেন, দলের সব কার্যকর্তারা এখানে আসেন। সত্যজিৎ আমাদের মধ্যে নেই, সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না। আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা মর্মাহত যে সত্যজিৎ এইভাবে চলে যাবে, সেটা আমাদের অকল্পনীয়। আমাদের ছিল গতকালকেও সত্যজিতের সাথে আমার 2বার দেখা হয়েছে।
গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা বুথে প্রবাস ছিল, সেই প্রবাস কার্যক্রমে সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে। সকালবেলাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে সত্যজিৎ ছিল, সেটা বলার আমার কোনো ভাষা নেই। আমরা সবাই দুঃখিত। ওনার সত্যজিতের আত্মার আমরা চিরশান্তি কামনা করি। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক্সপো আয়োজনে অনুমতির জট খুলতে চলছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে এক্সপো জটিলতা কিছুটা কেটেছে। রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান, মেলা পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় পাল, কর্মকর্তা নজরুল ইসলাম। সিদ্ধার্থ খান জানান, শিলচর স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফুটবল একাডেমির 25 বছর আগে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তি 2022 ও 23 সালে শেষ হয়েছে। মাঠটি শিলচর স্পোর্টিং ক্লাবের। এখানে শিলচর ফুটবল একাডেমির মেলা আয়োজনে বাধা দেওয়ার মতো প্রক্রিয়া নেই। এছাড়া মেলা আয়োজনে শিলচর স্পোর্টিং ক্লাব থেকে এনওসি দেওয়া হয়। এতে বলা হয় যে 14 নভেম্বর ইউনিভার্সাল অ্যাডভার্টাইজমেন্টের আবেদন মর্মে শিলচর স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটি মেলা আয়োজনে অনুমোদন দিয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাব ইউনিভার্সাল অ্যাডভার্টাইজমেন্ট প্রস্তাবিত এক্সপো মেলা পরিচালনার জন্য কোনো আপত্তি নেই। 20 নভেম্বর 2025 থেকে 10 জানুয়ারি 2026 পর্যন্ত মেলা ও প্রদর্শনী আয়োজনের প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছে। তিনি জানান, শিশুদের খেলাধুলার জন্য মাঠে অনেক স্থান রয়েছে। মেলার পর মাঠের পরিকাঠামো উন্নয়নে মেলা কমিটি সব দায়ভার বহন করবে। এমনকি শনিবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেছেন, মেলার প্রয়োজন হলে তিনি মাঠের পরিকাঠামো উন্নয়নে অর্থ অনুমোদন করবেন বলে জানান সিদ্ধার্থবাবু। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। অবজেকশন আওয়ার পরে আমরা যেটা সকোজ করছি, আমরা যেসব অফিস থেকে আমরা প্রত্যেকটার জবাব দিয়ে দিছি। জবাব না, আপনারা প্রশাসনের কাছে মানে এই মাঠে মেলাটা হওয়ার লিগে সওয়াল করলেন না? দেখুন, এটা আমার এখতিয়ারের ভিতরে না। মাঠ আমার, মাঠ আমি দিচ্ছি এবং টাইমে আমি সহযোগিতা করিয়েই যাই এখন যে কিভাবে মেলাটা করা যায়। আপনার মাঠে কেউ অবজেকশন দেখতো? হ্যাঁ, আপনার মাঠে কেউ অবজেকশন দিছে, তো এই অবজেকশনটা কি ঠিক বা এটা কেন দিল, এই জিনিসটাকে আপনারা কোনো ছানবিন করলেন না বা আপনারা মানে এইটা মানে আপনারা মানিয়ে নিলে কিভাবে? আপনার মাঠে কি কেউ অবজেকশন দিতে পারে? না, পারে না। তাইলে আমরা এই কারণেই তো কালকে যে আমরা এমপি স্যার যে আইসইন তাই রাখিয়া যাতে আমরা এই জিনিসটাকে সর্ট আউট করতে পারি। কারণ আমরা দেখুন প্রথম থেকেই শিলচর স্পোর্টিং ক্লাব মালিক মানে মাঠের মালিক হইলেও ফুটবল একাডেমিরে কখনো আমরা ভিন্ন ভাবি না, আমরা অংশই ভাবি। তো সবসময় একটা এমিকেবল ডিসকাশনের মানে মধ্যে দিয়ে আমরা সব কিছু শেষ করার চেষ্টা করি। কিন্তু তারার ঠিক আছে এইভাবে অপোজ ব্যাপারটা আইব বা কেনই অপোজ করতো, এটাও আমার কাছে এখনো জিনিসটা ক্লিয়ার না যে কেন অপোজ করে। তাহলে এখানে কিতা হয়েছে? ফুটবল একাডেমি কিতা করছে আপনি বলছেন? মেইনলি তো দেখুন, তারা ফার্স্ট অপোজটা করে দিছে যে এখানে মাঠ মেলা করা যাইতো না। আপনারা লোকাল সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো মানে এই জিনিসটারে আমি যেটার মধ্যে যেটা ভোকাল ফর লোকাল, এই জিনিসটারে আমি যেন উঠাইতে আসলাম আমাদের মঞ্চের মধ্যে। উনি ভালো সবার সঙ্গে কথাবার্তা বলছি এবং আরও কয়েকজন আমি যোগাযোগ করতে আসি যে তোমরা ইয়ে আমরা এই জায়গাটার প্রোগ্রামটাকে খুব সুন্দর করে দিও। উনি এত সুন্দর সুন্দর আমরা বরাকবিলির মধ্যে মানুষেরা আছে না ভাই, আমার একটু একদম এত সুন্দর সুন্দর মানুষরা আছে, আমরা দেখাইতে আসি, বুঝাইতে আসি সবাই। আমাদের বরাকবিলিতে রত্ন গায়কের মধ্যে রত্নগুলো আছে, আমরা এইসব জিনিসগুলো আমি কিন্তু ভালো জগতের তো আপনি লোকাল আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্ধারিত সময়ে শ্রীভূমি ডিএস এর সাধারণ সভা কোনো কারণবশত অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তী সময়ে অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়েছে বলে জানা যায়, যা ছিল আসাম অলিম্পিক এবং শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সংবিধান বিরোধী সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে অসম্মতি জানিয়ে আজ শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার 22 সদস্য জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে থেকে বেরিয়ে আসেন। তাদের মধ্যে ছিল সঞ্জীব বণিক, দীপঙ্কর আদিত্য, আশিস দাস পুরকাস্ত, রাজু সিংহ সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আজকে আমাদের যে এক্সিকিউটিভ বডির যে মিটিং করা হয়েছে সেখানে এজেন্ডার মধ্যে ছিল ডিসকাশন অ্যাবাউট জেনারেল কাউন্সিল মিটিং।
আজকে 6 মাস আগে অলিম্পিক সংস্থা আমাদেরকে সময় ধার্য করে দিয়েছে যে নভেম্বরের ভিতরে আমাদের নতুন বডি ফর্ম করতে হবে। এই বডির কার্যকাল নভেম্বরের ভিতরে শেষ করতে হবে, 30 নভেম্বরের ভিতরে। কিন্তু আমাদের সাধারণ সম্পাদক মহাশয় আমাদেরকে যে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে 30 নভেম্বর উনি জিসিএম নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছেন। আমরা এসেছি সবাই। আসার পর জানতে পারলাম যে উনি করতে পারছেন না, আরও এক্সটেনশন চাইছেন, এবং তা উনি মোটামুটি জানুয়ারি মাসে গিয়ে তিনি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই জন্য অলিম্পিক সংস্থার সংবিধান বাঁচাতে গিয়ে আমরা এই কমিটিতে আমাদের ডিসেনশন দিয়েছি, এবং ডিসেনশন লেটার যেটা আছে সেটা আপনাদের সবাইকে দেওয়া হবে। ডিসেনশন লেটারের মধ্যে যেগুলো আইন ভঙ্গ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরছি। দেখুন, যদি আমরা 30 নভেম্বরের ভিতরে ইলেকশন না করাতে পারি তাহলে আমরা ওভার হয়ে যাবে টাইম। তার জন্য আমরা ডিএসএর তরফ থেকে কোনো ধরনের মিটিং, কোনো ধরনের রিজলিউশন আমরা নিতে পারি না। সেটা অলিম্পিক সংস্থায় লেখা আছে, এবং অলিম্পিক সংস্থা ডাইরেক্টলি ওদের কনস্টিটিউশনের মধ্যে মেনশন করেছে যে যদি আফটার 6 মান্থস 6 মাস পরে যদি কোনো বডির কার্যকাল 6 মাস অতিক্রম করে যায় তখন সম্পূর্ণ দায়িত্ব আসাম অলিম্পিকের উপর চলে যাবে। এবং আমরা বিশ্বাস করি আসাম অলিম্পিক সংস্থা আমাদের গার্জিয়ান সংস্থা। আসাম অলিম্পিক সংস্থা এখন যে স্টেপ নেবে আমরা আসাম অলিম্পিক সংস্থার সঙ্গে থাকব। ক্রীড়ার উন্নতির জন্য সংবিধানকে মানা, একটা গণতান্ত্রিক সংস্থার সংবিধানকে মানা সবার কর্তব্য বলে আমরা মনে করি। সেই জন্য আমরা এখানে ডিএসএর কর্মকর্তারা আমরা টোটাল 22 জন কর্মকর্তা সাইন দিয়েছে ডিসেনশন লেটারে। তাছাড়াও আরও অনেক কর্মকর্তা এখানে আমাদের সঙ্গে আছেন, যারা আমরা মিটিং বয়কট করে অর্ধেক করে আমরা ডিসেনশন দিয়ে বেরিয়ে এসেছি। আজকে সাংবাদিকদের আমরা এখন ডিস্ট্রিক্ট ফোর্স শ্রীভূমি সভা ডিটেনশন দিয়ে আমরা আজকে এখানে বেরিয়ে এসেছি। আমার সঙ্গে আমাদের 22-23 জন কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন শ্রীভূমি ডিএসএফ। আজকে অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের 6 মাস অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, 6 মাসের জন্য এক্সটেনশন দিয়েছিলেন। আর এই এক্সটেনশনে আজকে আমরা 30 তারিখ ডেট শেষ। আর এই 30 তারিখের ভিতরে আমাদের পুরা স্পষ্ট ভাষায় লেখা ছিল আমাদের জিসিএম করিয়ে নতুন কমিটির কাছে 1 ডিসেম্বর থেকে হ্যান্ডওভার করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমাদের কমিটি সেটা করতে সক্ষম হয়নি, এবং ওনারা নতুন আবার সিদ্ধান্ত নিচ্ছেন। এই জন্য আমরা মেজরিটি সদস্যরা আজকে ডিসিশন দিয়ে আমরা আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে এবং ওনাদের কাছে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ দায়ভার দিয়ে আজকে আমরা সবাই থেকে বেরিয়ে এসেছি। আর আজকে আপনারা সাংবাদিক বন্ধুদের মধ্যে একটা সামাজিক সংস্থা পুরা জেলার করিমগঞ্জ তথা আমাদের এই শ্রীভূমি জেলার প্রতিটি নাগরিকদের কাছে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব আমাদের সাধ্যমতো আমরা এতদিন পালন করেছি। আর আজকের থেকে আমরা এই দায়িত্ব মুক্ত হলাম, কারণ আমাদের এই যে আমাদের ডেট অতিক্রম হয়ে গেছে, এবং সামনে আমাদের নতুন কমিটি যে নীতি নির্ধারণ করবে এইভাবে আমাদের জেলার কোর্স চলবে। এখন আমি দীপঙ্কর আদিত্যকে এই বিষয়ে আরও বিশদভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি। কাছাড় জেলার বাঁশকান্দি অঞ্চল থেকে 1,02,00,000 টাকার হেরোইন সহ আটক 2 পাচারকারী। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার বাঁশকান্দি অঞ্চলে একটি নাম্বারবিহীন বাইক তল্লাশি চালিয়ে বাইকের ভিতর থেকে 225 গ্রাম হেরোইন জব্দ করা সহ করিমউদ্দিন লস্কর ও আব্দুল করিম তালুকদার নামের 2 যুবককে আটক করে কাছাড় পুলিশ সঙ্গে নম্বরবিহীন বাইকটিকে জব্দ করে পুলিশ। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 1,02,00,000 টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। আটক করা 2 পাচারকারীকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
সমাজের প্রতি সহানুভূতির একটি সুন্দর উদ্যোগ হিসেবে ড্রিম সেলিব্রেশন আজ শিলচরের জীবনদীপ বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। এই উদ্যোগে সহযোগিতা করেন শিলচরের যৌথ স্বাস্থ্যসেবা অধিদপ্তরের জয়েন্ট ডিরেক্টর, যার ফলে প্রবীণ বাসিন্দাদের জন্য সঠিক চিকিৎসা পরামর্শ ও যত্ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রবীণদের সাথে ব্যক্তিগত আলাপচারিতার ব্যবস্থা করা হয়। বহু বাসিন্দা এই শিবির থেকে উপকৃত হন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগেও ড্রিম সেলিব্রেশন এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে। তারা আশ্বস্ত করেছে যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কল্যাণমূলক কাজ চালিয়ে যাবে প্রবীণদের উন্নত জীবনের স্বার্থে। ড্রিম সেলিব্রেশন প্রত্যাশা করে যে আরও মানুষ এগিয়ে এসে প্রবীণদের জন্য ভালোবাসা, মর্যাদা ও সঠিক স্বাস্থ্যসেবার পথে হাত মিলাবেন। এই সেবামূলক অনুষ্ঠানে ড্রিম সেলিব্রেশনের প্রতিষ্ঠাতা সোনালী বণিক, সন্দীপ্ত চক্রবর্তী, মীনাক রায় সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মৃত রোগীকে জীবিত দেখিয়ে টাকা আদায়, আগরতলার হাসপাতালে তীব্র উত্তেজনা। ঝুলন্ত অবস্থায় বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার কাতিরাইলে, পরিবারের দাবি পাওনাদারের চাপে আত্মহত্যা। এক্সপো আয়োজনে অনুমতির জট খুলতে চলছে, সাংসদ পরিমল শুক্লবৈদ্যর মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে হতে চলেছে এই মেলা। সভা বানচাল শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার, সভা ত্যাগ করলেন কমিটির 22 সদস্য। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।